আমি গত ২-৩ দিন আগে একটা সেশন নিয়েছিলাম। সেটি হচ্ছে আমাদের যে ব্যাখ্যাটা আসলো আপনার এনবিআর থেকে, সেটির উপর একটা ডিটেইল আপনার ভিডিও নিয়েছিলাম। আরও কিছু কথা বলবো, স্পেশালি ইনকাম ট্যাক্সের এবার যে রিটার্ন জমা দিতে হবে সেটি হচ্ছে রিটার্ন হবে, এটা আমরা সবাই জানি। তো সেটি নিয়ে অনেকে আগ্রহী, কয়েকটা ইনস্টিটিউট থেকেও আমাকে একটু সেশন নিতে বলেছে। তার ভিতরে একটা প্রফেশনাল ইনস্টিটিউট আছে, তো সেইখানে ওনাদেরকে এই রিটার্নের কিছু জিনিস গাইড করব। তো আমার কাছে মনে হলো আমার যারা ইউটিউবে রেগুলার আপনারা ফলো করেন তাদের জন্য অন্তত কিছু ডিসকাশন করি। তো রিটার্ন বের করতে আসলে আপনাকে গুগলে যে রিটার্ন সার্চ করলেই আপনার একটা আপনার হচ্ছে উইন্ডো পাবেন, যেটা হচ্ছে etaxnbr.gov.bd। এইখানে আপনি গেলে এই যে পেলেন, এই যে পিকচারটা এরকম দেখতে পারবেন, ওয়েলকাম টু রিটার্ন। তো এখানে যে আপনি এখানে দেখবেন দুটো বছর আছে, সেটা হচ্ছে 25-26 আর 24-25। এখন আমরা নিশ্চয়ই আপনি জানেন লাস্ট যে আপনার বছর গেল সেই বছরের একটা চেঞ্জ আসছিল। সেই চেঞ্জের যে আপনার হচ্ছে সেকশন, সেই সেকশনটা যদি বলি 175, আপনারা যারা সামনে বই আছে 175-এর সেকশন আছে, সেখানে বলা আছে যে সাধারণ রিটার্ন ও সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিশেষ বিধানাবলী। এখানে সহজে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আমরা এবারের অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, তার আগের বছরের অ্যাসেসমেন্ট ছিল 24-25। 24-25 যদি আমি এখানে চেঞ্জ করে 24-25 নেই, হ্যাঁ, আমি যদি এটাকে 24-25 নেই, তাহলে একটা বড় পরিবর্তন আসবে। সেটা হচ্ছে আমি 24-25-এরটা আপনার হচ্ছে আমি তখন এখানে সেলফে রিটার্ন দিতে পারবো না, তখন আমার রিভাইজ রিটার্ন দিতে হবে অথবা তো এই যে আমি আগের বছরের রিটার্নটা দেই নাই, সেটা রেগুলার রিটার্ন হবে না, সেটাকে আমরা বলছি নর্মাল একটা রিটার্ন, বাট সেলফে দেওয়া যাবে না। যখনই আপনি এই বছর করবেন, অর্থাৎ চেঞ্জ করে আমি আনছি 2025-26, তখন কিন্তু উইন্ডো ওপেন হচ্ছে, আপনারা খেয়াল করেন, যেটা আপনি সেলফে দিতে পারবেন। তো সেলফে দিতে গেলে আপনি আসলে কি করবেন, আপনি রেগুলার রিটার্ন দিবেন, রেগুলার রিটার্ন। তো রেগুলার রিটার্ন যখন দিবেন তখন এখানে 24-25 সিলেকশন করলে সেলফ আসবে না, তখন আসবে নর্মাল রিটার্ন, যেটা 175-এ বলা আছে। বাট যখনই আমরা যেটা আমাদের জুন 2025-এর যে অর্থ বছর শেষ হলো, সেইটার পরে আমরা যে এখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিব, হ্যাঁ, সেটা আমরা সেই জমা দেওয়ার জন্যে আমরা যে রিটার্নে এখন যেহেতু একটু ব্যস্ততা কম, ওয়েবসাইটে অত প্রেশার নেই, এখন অনেকে আমরা করতে পারি, আমাদেরটা আমরা করতে পারি। আমাদের যারা হচ্ছে যারা অন্যকে হেল্প করছি, এরকম যদি কারো রিটার্ন সাবমিশন হেল্প করেন প্রফেশনালি বা পার্সোনালি, সেটিও কাজে লাগবে। তো ভিডিওটা দেখেন আপনারা। প্রথমে সেলফ, এটা সেলফি আসবে। যদি আপনি এখানে 24-25 সিলেকশন করতেন তখন আপনার রিটার্নটা সেলফে দেওয়া যেত না। আর অ্যাসেসমেন্ট ইয়ার কত, 24-25। একটা জিনিস খেয়াল করেন যে এই যে 30 জুন, অর্থাৎ এই বছরই 30 জুনে এটা শেষ হলো, এটা হচ্ছে লাস্ট ডেট, এটা আসলে চেঞ্জ করার প্রয়োজন হবে না। এখন ধরেন কেউ যদি নতুন করে ব্যবসা শুরু করেন, যেটা হচ্ছে 24-এর জুলাইয়ের 1 তারিখের পরে, অর্থাৎ ধরলাম আপনি যদি এমন হয় যে আপনার এটা জুলাই না করে আপনি ব্যবসা শুরু করেছেন সেপ্টেম্বর 1 তারিখে, অথবা আপনি সেপ্টেম্বর 1 তারিখের প্রথম ইনকাম করা শুরু করছেন, তখন এই ডেটটা চেঞ্জ করবেন। আদারওয়াইজ আপনার এটা ফুল ইয়ার, যদি কন্টিনিউইং রিটার্ন হয় তাহলে ফুল ইয়ার হবে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। সো দিস ইজ দ্য ইনফরমেশন। অ্যান্ড দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমরা বাংলাদেশের রেসিডেন্ট হব, বাংলাদেশে থাকি বা না থাকি। আর নন রেসিডেন্ট হবে কারা? নন রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমরা জানি, আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল করে থাকবেন, যে দেশের বাইরে যদি নন রেসিডেন্ট হতো তাহলে এখানে সিলেক্ট করতে হতো কোন কান্ট্রি। লেটসে আমি যদি বলি যে বাংলাদেশে আপনার একজন হচ্ছে আমেরিকান কেউ কাজ করে, অথবা আমি যারা রেগুলার কাজ করে, লেটসে আমাদের এখানে ভুটানের কেউ কাজ করে। তো ভুটানে কেউ কাজ করলে ওই নন রেসিডেন্টের আপনার হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি নন রেসিডেন্ট হবেন যদি উনি, একটা নিয়ম আছে যে কারেন্ট ইয়ারে যদি উনি ফুল বছর থাকেন তাহলে কোনো সমস্যা নেই, উনি নন রেসিডেন্ট মানে হবেন, কিন্তু বাংলাদেশি না। আর যদি হচ্ছে এমন হয় যে উনি কারেন্ট ইয়ারে হচ্ছে আপনার 183 দিন থাকবেন,
তাহলে উনি রেসিডেন্ট হবেন। আর যদি কারেন্ট ইয়ারে যদি উনি 90 দিনের বেশি থাকেন এবং গত 4 বছরের ভিতরে 365 দিন থাকেন তাহলে রেসিডেন্ট হবে। আদার সবাইকে আমরা নন রেসিডেন্ট করবো। তো নন রেসিডেন্টটা আমাদের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, ফরেনারদের যদি করেন তাহলে ডিফারেন্ট, বাট রেসিডেন্ট হলেই আমরা বাংলাদেশি আমাদের রেসিডেন্ট এখানে আমরা দিলাম। এবার আসেন ট্যাক্স এক্সামশন ইনকাম। আপনি যদি এখানে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড, আমি এখানে একটা এক্সাম্পল আপনাকে দেখাই, আমি একটা এক্সাম্পল নিয়ে করতে চাচ্ছি। এখানে এই এক্সাম্পলটা আমার বইয়ে বা অন্য জায়গায় পাবেন, আপনি অনেক বইতেই দেখবেন। এটা কমন এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি যে একজন ভদ্রলোক, আমরা যদি শুধু স্যালারিটা দিয়ে আপাতত দেখব, তো একজন ভদ্রলোক উনি হচ্ছে আপনার একটা প্রাইভেট অর্গানাইজেশন চাকরি করে। সো আমরা একটা প্রাইভেট অর্গানাইজেশন মাথায় রাখতে হবে যে আমরা প্রথম দিন দেখছি প্রাইভেট, পরের দিন প্রয়োজনে আমরা গভর্নমেন্ট দেখবো। প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে, ওনার হচ্ছে আপনার মাসিক স্যালারি 36, উনি হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস পান দুটো হচ্ছে 72, এছাড়া মেডিকেল, তারপর হচ্ছে মেডিকেলের একটা অ্যালাউন্স পান মান্থলি এন্টারটেনমেন্ট, হাউস রেন্ট অ্যালাউন্স। এরপরে এসে ওনার দেখেন উনি প্রভিডেন্ট ফান্ডে বোথ কন্ট্রিবিউটরি আছে, এটা কিন্তু ওনার ইনভেস্টমেন্টের ভিতরে এটা কাউন্ট হবে। এছাড়াও উনি হচ্ছে অফিসে গাড়ি পান 2,500 সিসি, সেটা তো আমরা জানি যে 10,000 টাকা ধরতে হবে। নেক্সট ইয়ারের জন্য যেটা 15,000 করা হয়েছে, এটা আমরা পরে দেখব। এডিশনালি উনি হচ্ছে আপনার কি করেছেন, উনি হচ্ছে আপনার আইসিবির মিউচুয়াল ফান্ডের উনি ইনভেস্টমেন্ট করছেন, ওখান থেকে ডিভিডেন্ড পেয়েছেন, ওনার সেভিংস সার্টিফিকেট আছে। সো এগুলো আমাদের দেখতে হবে যে উনি আসলে কি পরিমাণ আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট করেছেন। যেমন এখানে একটা দেখা যাচ্ছে উনি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে উনি ইনভেস্টমেন্ট করেছেন। এখানে দেখা যাচ্ছে যে হি হ্যাজ ইনভেস্টেড, এই যে লাস্ট লাইনটা এখানে দেওয়া আছে, এটা পড়লেই হবে। এখানে বলা আছে যে উনি কি করেছেন, দেখেন উনি করেছেন কি, যে উনি আপনার হি হ্যাজ ইনভেস্টেড 1 লাখ টাকা ইন দ্য পারচেজ অফ সেভিং সার্টিফিকেট অ্যান্ড 1.5 লাখ টাকা পারচেজ অফ দ্য কম্পিউটার্স অ্যান্ড হচ্ছে 1 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স। তাহলে এইগুলো ওনার বোঝা গেল যে ওনার কিন্তু আপনার আছে, ইনভেস্টমেন্ট আছে। সো এই ইনভেস্টমেন্ট থাকলে আমাকে ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আমরা যে ইনভেস্টমেন্টের যে শিডিউলটা আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, এটিকে হচ্ছে 6ষ্ঠ তফসিল অথবা 6 শিডিউল। সেখানে কর, অব্যাহতি, রেয়াত এবং ক্রেডিট, এটার আন্ডারে আপনার অংশ 1-এ মোট আয় পরিগণনা। তখন আপনি এই জায়গাটাতে আপনি হিসাব করলে আপনি কিন্তু পাবেন, এখান থেকে আপনি কি পাবেন, আপনি হচ্ছে এখানে এই ট্যাক্সের এক্সামশনটা পাবেন। এরপর আসেন ডান পাশে হচ্ছে প্রথমেই হেড অফ ইনকাম। এটা আপনারা, আমি বারবার বলেছি, আমার বেশ কয়েকটা ভিডিও আছে। 30 নম্বর সেকশন, ওখানে বলা আছে হচ্ছে যে আপনার আয়ের আওতা সম্ভবত, এই যে 30-এর পরে 31-এ বলা আছে হচ্ছে আয়ের আওতা না, আপনার হচ্ছে মোট আয়, আপনার হচ্ছে 29-এ মোট আয় পরিগণনা 30 নম্বর সেকশন আপনার 30 নম্বর সেকশনে এখানে আয়ের যে খাতগুলো দেওয়া আছে সেটা হচ্ছে চাকরি হতে আয় অর্থাৎ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপরে ভাড়া হতে আয় ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার বা কৃষি আয় ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, তারপরে যদি মূলধনী আয় যেটাকে বলা হয়, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট লাইক হচ্ছে আপনি কোথাও আপনি শেয়ার কিনেছেন, ডিবেঞ্চার কিনেছেন, এগুলো, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস। সো এখানে আপনি যদি, আমি ধরে নিচ্ছি যে এখানে তার ক্যাপিটাল গেইন নেই, সিম্পল করার জন্য আমরা ধরতে পারি, বা ক্যাপিটাল গেইন থাকতে পারে, এটাকে আমরা ক্যাপিটাল গেইনটাকে রাখি আমরা অঙ্কটা। একটা দেখি হচ্ছে যে আমাদের একটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট রাখলাম, অথবা ক্যাপিটাল গেইন আপনাদের সোজা বোঝানোর জন্য এটা রিমুভ করে দিতে পারি, আমরা আপাতত এটা করলাম। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটও নাই, এটাও রিমুভ করলাম। আর ইনকাম ফ্রম আদার সোর্স নাই, অর্থাৎ ওনার ওয়াইফ বা বাচ্চা বা অন্য কোনো ইনকামে নাই, উনি শুধুমাত্র চাকরি করেন, সিম্পল। হ্যাঁ, আর এছাড়াও কি হতে পারে, উনি যদি এর সাথে সাথে একটা পার্টনারশিপ ফার্মের মেম্বার হতে পারে। পার্টনারশিপ ফার্ম আমরা জানি যে আপনার হচ্ছে একাধিক পার্টনার, এটা 1932 যে পার্টনারশিপ আইন অনুযায়ী এটা হচ্ছে আরজেসি রেজিস্টার্ড হতে পারে, আনরেজিস্টার্ড হতে পারে। এছাড়া লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আমাদের দেশে নাই, সেটাও থাকতে পারে। যাই হোক, এটা এই পার্টনারশিপ থাকলে এটা আপনি দিতে হবে, নাহলে উঠাই দিবেন, ঠিক আছে? ওকে, দেন আপনি হচ্ছে মেম্বার অফ এ অ্যাসোসিয়েশন অফ পার্সন, এই অ্যাসোসিয়েশন অফ পার্সনের মেম্বার না হলে এটা দিতে হবে, না হলে আপনি এটা উঠিয়ে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন, দরকার নেই। এরপর দেখেন ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশের বাইরে আপনি এবার যান নাই, কোনো কাজ করেনি, অথবা এটা আপনার দেওয়ার দরকার নেই। আর ইনকাম আর্ন বাই স্পাউস অর মাইনর, আমি এখানে আদার সোর্সে বলছিলাম, আদার সোর্সের ইনকাম আছে যেগুলো এই হেডগুলোর বাইরে যে ইনকামগুলো আছে এগুলো আদার সোর্সে আমরা দিই, এটা এক্সাম্পল আমরা দেখব। কিন্তু এখানে আলাদাই আছে যে ইনকাম আর্ন
বাই স্পাউস, মানে ওয়াইফ যদি নিজের টিন না থাকে তাহলে তার ইনকাম আপনার ইনকামে ঢুকাবেন, অর মাইনর চাইল্ড, অথবা 18 বছরের নিচে যদি আপনার থাকে ডিপেন্ডেন্ট বাচ্চা, সেটাকে আপনি এখানে আনতে পারেন। নট সেপারেটলি, নট অ্যাড্রেস সেপারেটলি, যদি আলাদাভাবে বাচ্চার টিন না থাকে মাইনরের তো থাকবেই না, বড় বাচ্চারও না থাকলে মাইনরদেরটা এখানে আসবে, বড় বাচ্চাদেরটা আসবে না, আর স্পাউস মানে ওয়াইফেরটা বা ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ডেরটা। সো এইগুলো আপনি যখন দিলেন তখন যদি আপনি টিকগুলো ঠিক মতো দেন, দেন আপনি যদি নেক্সট করেন তাহলে আপনি কিন্তু এই যে সেভ ড্রাফট করলেন, এটা সেভ ড্রাফট করলেন, সেভ ড্রাফট করে আপনি এটাকে মানে করে রাখলেন, এটাকে অ্যাড করলেন। পরে আপনি এখানে আবার আপনি পরের পেজে গেলেন। এই পরের পেজে গেলে এখন ধরেন আপনি যে চাকরি করছেন, আপনি কোন এলাকায় থাকেন, যদি এটা ঢাকা সিটি নর্থ অথবা সাউথ, আমি ধরলাম ঢাকা নর্থে আপনি থাকেন, উত্তরে থাকেন, আপনি যদি মানে আপনার ছাড় আছে, আপনি যদি মানে আপনি জানেন যে আমাদের একজন স্বাভাবিক পুরুষের জন্য, আমি পুরুষ ধরে করছি, যে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সাম্পশন আছে, বাট যদি যুদ্ধহত মুক্তিযোদ্ধা, গেজেটেড মুক্তিযোদ্ধা থাকে, ওয়ার অন্ডেড ফ্রিডম থাকে, তাহলে এটা কিন্তু ওনার আয় বেড়ে যাবে, তখন আপনি গেজেটে নাম্বার দিতে হবে। হ্যাঁ, তো ওনার আয়, তখন ওনার আয়ের যে ট্যাক্স ফ্রি যে ইনকাম সেটা বাড়বে, একজন সাধারণ মানুষের যেটা হয় তার থেকে সে বেশি ছাড় পাবে। অতএব এটা হলে এটা দেখতে হবে, এবং আমরা জানি যে 3.5 লাখ টাকা না, তখন উনি বেশ আরও বেশি, মানে লাস্ট যেটা আছে 5 লাখ টাকার মতো উনি ট্যাক্স ফ্রি ইনকাম উনি আনতে পারবে। পার্সোনালি যদি মানে আপনার যদি বাচ্চা বা কেউ যদি ডিসেবল থাকে, তাহলে প্রত্যেকটা ডিসেবল চাইল্ডের জন্য আপনার করে একটা করে হচ্ছে, সরি, আপনি যদি নিজে ডিসেবল হন তাহলে এটা একটা যাবে, আর আপনার যদি বাচ্চা বা আপনি যদি ডিসেবল বাচ্চা থাকে, প্রতি বাচ্চার জন্য আপনার 50,000 টাকা এডিশনাল ট্যাক্স সাব পাবেন। সো আমি ধরে নিলাম আমি যে ট্যাক্স রিটার্ন সাব করছি উনি হচ্ছে যুদ্ধহত মুক্তিযোদ্ধাও না, উনি ডিসেবল না, আবার ওনার বাচ্চাও নাই, অটিস্টিক বা এই ধরনের ডিসেবল বাচ্চা নেই। ট্যাক্স ক্লেম ট্যাক্স ফর ইনভেস্টমেন্ট, হ্যাঁ ইনভেস্টমেন্ট দেখলাম আমরা একটু আগে যে এখানে ইনভেস্টমেন্টের সুযোগ আছে, আপনার এখানে লাইফ জীবন বিমার প্রিমিয়াম, সেভিং সার্টিফিকেট, অথবা এটা ইয়েস থাকবে। হ্যাঁ, ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, ডু ইউ ওয়ান্ট টু ডিসক্লোজ এনি ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল? ফার্স্ট শিডিউলের আন্ডারে আপনার যদি আমাদের যে ইনকাম ট্যাক্সের যে আইনটা আছে, এই আইনের ফার্স্ট শিডিউল যেটা আছে, ফার্স্ট শিডিউলটা আমরা একটু দেখি। আমি আপনাদেরকে জাস্ট বলি যে ফার্স্ট শিডিউলে আপনার হচ্ছে কি কি আপনি এখানে আলাদা ডিক্লেয়ার করতে পারেন। তো যদি এরকম হয় যে আপনি ফার্স্ট শিডিউলে এসে আয়ের স্বপ্রণীত প্রদর্শন, আপনি যদি আলাদা কোনো এখানে ইনকাম দেখাতে চান তাহলে এটা টিক দিবেন, আদারওয়াইজ আপনি এটা নো থাকবে। ঠিক আছে, তো এটা গেল। এরপরে হচ্ছে আইটি 10B। আইটি 10B ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওয়েলথ স্টেটমেন্ট বলি আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে যদি আপনি 50 লাখ টাকার উপরে আপনার ওয়েলথ থাকে তাহলে আপনাকে আইটি 10B ম্যান্ডেটরি দিতে হবে, যদি না হয় তাহলে আপনি নো দিলেও চলবে। তারপরে হচ্ছে একটা গাড়ি থাকলে আপনি হচ্ছে আইটি 10B দিতে হবে, গাড়ি না থাকলে দিতে হবে না। ওন অফশোর প্রপার্টি, দেশের বাইরে সম্পত্তি থাকলে আপনাকে আইটি 10B দিতে হবে ম্যান্ডেটরিলি। তারপরে হচ্ছে শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন তাহলে আপনাকে দিতে হবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন দ্য সিটি কর্পোরেশন, যে ঢাকা সিটি কর্পোরেশন নতে আপনি থাকেন, যদি আপনার কোনো প্রপার্টি থাকে তাহলে দিতে হবে, আর না থাকলে আপনাকে দিতে হবে না। আইটি 10B নট ম্যান্ডেটরি, স্টিল ইউ ওয়ান্ট টু সাবমিট। যদি এমন হয় যে আপনার 50 লাখ টাকার বেশি অ্যাসেট নাই, আপনার কোনো গাড়ি নাই আপনার নামে, আপনার অফশোর প্রপার্টি নেই, দেশের বাইরে কোনো প্রপার্টি নেই, আপনি কোনো প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড কোম্পানির ডাইরেক্টর না, শেয়ার হোল্ডার ডাইরেক্টর না, আপনি হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়াতে আপনার কোনো বাড়ি নেই, তারপরেও যদি আপনি ওয়েলথ স্টেটমেন্ট দিতে চান তাহলে এটা ইয়েস দিতে হবে। আমার ধারণা এটা দেয়া ভালো, কারণ আপনি ফুল ডিসক্লোজারটা থাকে, তাহলে এটা বেটার হয়। সো এইগুলো আমরা টিক দেওয়ার পরে আমরা কিন্তু আবার সেভ করব, সেভ করে আমরা পরের কন্টিনিউ করব। তো এখন এই পরে কন্টিনিউ করার ক্ষেত্রে আগে যা যা আপনি দিয়ে আসছেন সেগুলো এখন চলে আসছে আপনার এখানে, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লাইবিলিটি। তো আপনার যেটা এই ক্ষেত্রে লাগবে, আপনি যখন আপনার ক্লায়েন্টকে যখন এটা আপনি কাজ করতে যাবেন বা নিজের যখন হবে, তখন আপনার এই ইনফরমেশনগুলো লাগবে। আপনার হচ্ছে ইনকাম রিলেটেড ডকুমেন্টগুলো, ব্যাংকের সাপোর্টেড স্যালারি সার্টিফিকেট যা যা লাগে আপনার এটা লাগবে, সো এটা আপনার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ইনভেস্টমেন্টের ডকুমেন্ট লাগবে আপনার, তারপরে কারেন্ট অ্যান্ড নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো এফডিআর শর্ট টার্ম থাকে ইনভেস্টমেন্ট, আর লং টার্ম অ্যাসেট বা এফডিআর অথবা কোনো কিছু থাকে, কারেন্ট নন কারেন্ট অ্যাসেট, লাইবিলিটি যদি থাকে ব্যাঙ্ক লাইবিলিটি বা অন্য পার্সোনাল লাইবিলিটি, আপনার এক্সপেন্ডিচার, ফ্যামিলি এক্সপেন্ডিচার, হ্যাঁ আপনি এবং আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার আপনি এখানে
আপনাকে এটা করতে হবে, দিতে হবে। সো এটা আমরা দেখলাম। আর লাস্টে হচ্ছে যদি আপনি যে পরিমাণ গাড়ি থাকলে গাড়ির টিডিএস দেওয়া আছে বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া আছে, যে কোনো ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেটাও আপনাকে কিন্তু এই রিটার্নের সাথে আপনাকে মাথায় রাখতে হবে, যে এটা আপনাকে ডকুমেন্টটা হাতে রাখতে হবে, কারণ এখানে এসেই কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো চাইবে আপনাকে একটা একটা করে দিতে হবে। তো আমি এই ভিডিওটা যেহেতু 2টা বা 3টা পার্টে করব, আজকে অলরেডি 15-16 মিনিট হয়ে গেছে, আজকে এই 2টা অংশ করলাম, কালকে ইনশাল্লাহ নেক্সট পার্ট থেকে শুরু করে ফাইনালি আমরা একটা রিটার্ন তৈরি করে কীভাবে সাবমিট করতে সেটা আপনাদের দেখাবো। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং নেক্সট পার্ট দেখার জন্য আগ্রহ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি কষ্ট করে আবার নেক্সট পার্টটা করব না, কারণ এটা সময় সাপেক্ষ এবং আমার জন্য সময় বের করে আলাদাভাবে করতে হয়। সো আপনারা রিকোয়েস্ট করেন আমি এবং দেখেন, এই কারণে এটা করা। সো হোপফুলি এই ভিডিওর পরে আপনারা পজিটিভ কমেন্ট করবেন, সো দ্যাট আই উইল বি মোটিভেটেড টু কমপ্লিট দ্য রেস্ট পার্ট অফ দিস ই-রিটার্ন সাবমিশন. So thank you for being with me. Assalamu alaikum.